কদিন ধরে একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার কোনো নামই নেই। কি গো, কি দেখছো জানালা দিয়ে তখন থেকে? বাইরে যেভাবে বৃষ্টি পড়ছে তাতে তো খুব সহজে বৃষ্টি থামবে বলে মনে হচ্ছে না। বৃষ্টি না থামলে তো কাজেও বের হতে পারবো না। কি যে করি এখন এই বৃষ্টির মধ্যে। তুমি এত চিন্তা করো না তো, ঘরে যে চাল আছে তাতে দু একটা দিন ভালো করেই কেটে যাবে আমাদের। এখন এসো, খাবার বেড়েছি, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না খেতে। গিন্নি, ছেলে মেয়ে দুটো কোথায়? ওদেরকে তো দেখছি না। ওরা তো তোমার জন্যই বসে আছে, তুমি গেলে একসাথে খাবো আমরা সবাই। বেশ বেশ, চলো তাহলে। ও মা, কি রান্না করছো গো আজ? কি আর রান্না করবো বল বাবা, এই বৃষ্টিতে তো তোর বাবা বাজারেই যেতে পারছে না, তাই জন্য ভাত আর বেগুন পোড়া করেছি। এরপর সবাই খাওয়া শুরু করলো, কিন্তু মাধবের ছেলেটা খাবার সামনে নিয়ে বসে আছে। রোজ রোজ এই ভাত আর বেগুন পোড়া খেতে ভালো লাগে না মা, একটু অন্য কিছু করো না। বেশ, আজ খেয়ে নে বাবা, কাল তোর জন্য তোর বাবা কচুর শাক এনে দেবে, আমি সেটা তোর জন্য খুব ভালো করে রান্না করে দেবো, ঠিক আছে? মা জানো তো, আজ খেলতে গিয়ে বন্ধুরা সবাই বলছিল আজ নাকি ওদের বাড়িতে ইলিশ মাছ রান্না করবে। আমরা তো কতদিন ইলিশ খাইনি, আমরাও একদিন ইলিশ মাছ খাবো। আর দেখো, বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে, এমন সময় কি ভাত আর বেগুন পোড়া খেতে ভালো লাগে বলো? ইলিশ মাছ? সে তো অনেক দাম রে বাবা, ওসব আমাদের জন্য না রে। আমি বরং তোর জন্য কাল ছোট্ট মাছ এনে দেবো, এখনের মতো এটা দিয়ে খেয়ে নে। না বাবা, আমার ইলিশ মাছই চাই। এটা বলেই খাবার রেখে উঠে গেল ছেলেটা। রাতের বেলা কি গো, কিছু ভাবলে? ছেলেটা যে ইলিশ মাছের বায়না ধরলো, না পেলে নাকি কিছুই খাবে না, কি করা যায় বলো তো? সেটাই তো ভাবছি, দেখি কাল বাজারে গিয়ে মাছের দাম কত বলে। পরের দিন সকালে মাধব চলল মাছের বাজারে। এই ইলিশ মাছ, ইলিশ মাছ, এই ইলিশ মাছ আছে, একদম টাটকা টাটকা ইলিশ। এই ইলিশ নিয়ে যান, ইলিশ। ভাই, ইলিশ মাছ কত করে? আগে দাদা 1000 টাকা কেজি। নিয়ে যান দাদা, নিয়ে যান, একদম টাটকা মাছ আছে, আর খেতেও সুস্বাদু, মুখে লেগে থাকার মতো একেবারে। নিয়ে যান দাদা, নিয়ে যান। 1000 টাকা? এত টাকা তো নেই আমার কাছে। বলছি কি দাদা, একটু কম করে রাখা যায় না? আগে না দাদা, এর থেকে কমে আমি দিতে পারবো না। এই দামে হলে নিলে নিন, না নিলে চলে যান। এর থেকে আমি কমে দিতে পারবো না। তাহলে আমাকে 4 টুকরো মাছ দিন তো। আগে দাদা, এভাবে তো মাছ দেওয়া যাবে না, নিলে পুরোটাই নিতে হবে, না নিলে তো কিছু করারই নাই। মাধবের কাছে টাকা না থাকায় তাকে খালি হাতে ফিরতে হলো। বাড়িতে ফিরে মিনতিকে সবটা খুলে বলল মাধব। শুনে মিনতি বলল, তুমি আর মন খারাপ করো না, দেখবে উপরওয়ালা ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করে দেবে আমাদের। ছেলেটা কত শখ করে একটু ইলিশ মাছ খাওয়ার জন্য আবদার করলো, কিন্তু আমি বাবা হয়েও সেই আবদারটুকু রাখতে পারলাম না। মিনতি কিছু সময় চুপ করে থেকে ঘরের ভেতরে চলে গেল। মাধব আবার জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। এলো হাতে একটা ছোট বাক্স নিয়ে। শোনো না, আমার কাছে না একটা উপায় আছে। উপায়? কি উপায় আছে? এইটাতে আমার একটা সোনার আংটি আছে, আমি তো এখন আর এসব পরি না, এটা পরেই আছে অনেকদিন ধরে। তাই বলি কি, এটা দোকানে বিক্রি করে যে টাকা হবে তা দিয়ে ছেলে মেয়ে দুটোর জন্য ভালো দেখে একটা ইলিশ মাছ নিয়ে এসো, 2 দিন ওদের রান্না করে দেবো।
না মিনতি, এটা হয় না। তোমার আংটি আমি বিক্রি করে ইলিশ মাছ কিনবো, তা কখনো সম্ভব না। আমি এ কাজ করতে পারবো না গো। তুমি এত ভাবছো কেন বলো তো? এখন তো আগে ছেলে মেয়ে দুটোর আবদারটা পূরণ করো, পরে না হয় আবার আংটি বানিয়ে নেওয়া যাবে। মাধব ভেবে দেখলো আর কোনো উপায়ও নেই এছাড়া, তাই বলল, ঠিক আছে, তাহলে কালই যাব দোকানে, গিয়ে এটা বিক্রি করে যে টাকা পাবো তাই দিয়ে আমাদের সবার জন্য বড় দেখে একটা ইলিশ মাছ কিনে আনবো। তুমি না থাকলে যে আমার কি হতো মিনতি, সেটাই আমি ভাবি। তাই পরের দিন বৃষ্টিটা একটু কমলে সকালে উঠে মাধব চলল সোনার দোকানে। সেখানে বেশ ভালো দামে সোনার আংটিটা বিক্রি করলো। টাকা নিয়ে মাছের বাজারে ঢুকতে যাবে এমন সময় তার কানে এলো গ্রামের কয়েকজন মিলে বলা বলি করছে, মোড়ল মশাইয়ের ঘোষণার কথা শুনেছ তোমরা? কি বিপদটাই না হয়েছে মানুষটার। হ্যাঁ, ঠিকই বলেছেন দাদা। এক রাত্রের মধ্যে ডাকাত ওনার সব শেষ করে দিল। মাধব এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে মোড়ল মশাইয়ের? কোন দুনিয়ায় থাকো বাপু? গ্রামের এত বড় একটা বিপদের কথা সেটা তুমি জানো না? আরে আর বলো না মাধবদা, মোড়ল মশাইয়ের বাড়িতে কাল রাত্রে একদল ডাকাত ঢুকেছিল। ডাকাত ঢুকে সবকিছু নিয়ে পালিয়ে গেছে। আর মোড়ল মশাই ঘোষণা দিয়েছেন সবাই যেন তাকে কিছু নগদ অর্থ দিয়ে সাহায্য করে, পরে সবাইকে সুদসহ টাকা ফিরিয়ে দেবে। তাহলে তোমরা তাকে সাহায্য করছো না কেন? খেপছো নাকি মাধবদা? তার কবে আবার সব ফেরত আসবে আর আদেও আসবে কিনা তার কি ঠিক আছে? ঠিকই বলেছ দাদা। শুনেছি তোমার তো এবার গম চাষ করে বেশ ভালো লাভ হয়েছে, আর তখন নাকি মোড়ল মশাইয়ের কাছ থেকে ধার নিয়েছিলে। তাহলে এখন তার বিপদে তার পাশে দাঁড়াবে না? লোকটা রেগে গিয়ে বলল, দেখো ভাই মাধব, তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি গিয়ে সাহায্য করো, আমার টেনো না তো এসবের মধ্যে। এইসব শুনে মাধব সেখান থেকে চলে এসে একটা গাছতলায় বসে মনে মনে ভাবতে লাগলো, মানুষটার এমন বিপদের দিনে কেউ তাকে সাহায্য করছে না। খুব ভালো মানুষ ছিল তিনি। আচ্ছা, আমার কাছে তো সোনার আংটির বিক্রি করার অনেকগুলো টাকা রয়েছে, আমি বরং যাই, আমি গিয়ে সাহায্য করি তাকে। বাড়িতে গিয়ে ওদেরকে বুঝিয়ে বললে ওরা ঠিকই বুঝবে। ছেলেটা একটু রাগ করবে হয়তো, কিন্তু মিনতি ঠিক সামলে নেবে। এরপর মাধব মোড়ল মশাইয়ের বাড়িতে গিয়ে টাকাগুলো হাতে দিয়ে বলল, মোড়ল মশাই, ও মোড়ল মশাই, এই সামান্য টাকাটা আপনি রাখুন, যদি আপনার কোনো কাজে লাগে। কিন্তু মাধব, তুমি এতগুলো টাকা কোথায় পেলে? তোমার এই সাহায্যের কথা আমি কখনো বলবো না। এরপর কেটে যায় বেশ কিছুদিন। মাধব তার পরিবারের সবাইকে নিয়ে খেতে বসবে এমন সময় দরজায় কড়া নাড়ানোর শব্দ এলো। এই সময় আবার কে এলো দেখো তো মিনতি। দাঁড়াও, আমি গিয়ে দেখছি। মিনতি দরজাটা খুলতেই দেখলো মোড়ল মশাই দাঁড়িয়ে। মিনতি বলল, মোড়ল মশাই যে, আপনি এই সময়ে? মাধব কি আছে বাড়িতে? আসুন মোড়ল মশাই আসুন। আপনি হঠাৎ? মাধব, তোমার সাথে আজ দুপুরে খাওয়া দাওয়া করি, তবে কি তোমাদের খুব আপত্তি থাকবে? ছি ছি মোড়ল মশাই, আপত্তি কেন হবে? কিন্তু এই গরিবের ঘরে ভাত, আলু সেদ্ধ আর বেগুন পোড়া দিয়ে খেতে পারবেন না আপনি। ভাত আলু সেদ্ধর সাথে একটু ইলিশ ভাজা করো তবে। বৃষ্টির দিনে ইলিশ ভাজা খেতে খুব মজা। এই নাও মিনতি, এই ইলিশ মাছটা রান্না করে আনো তবে। এই কি করছেন মোড়ল মশাই, আপনি এই মাছ নিয়ে এসছেন কেন? তুমি আমার বিপদের দিনে আমাকে যেভাবে সাহায্য করেছো তার কাছে এটা তো কিছুই নয়। তোমার ছেলে মেয়ের জন্য মাছ কেনা টাকা আমাকে দিয়ে দিয়েছিলে, তাই ভাবলাম
আজ জমিয়ে ইলিশ মাছ খাবো তোমাদের সাথে। যাও যাও, আর দেরি করো না তো, পিঠে বাপু ইন্দুরগুলো দৌড়াচ্ছে। যাও যাও, রান্না করে নিয়ে আসো। ইলিশ মাছ, কি মজা! আজ আমরা ইলিশ মাছ খাবো। এরপর মিনতি ইলিশ মাছ ভাজা করে আনলো আর সবাই একসাথে খাওয়া শুরু করলো। মোড়ল তার বিপদ থেকে রক্ষা পেল আর মাধবের ছেলে মেয়ের ইলিশ মাছ খাওয়ার আবদারও পূরণ হয়ে গেল। দেখেছো কাণ্ড, কত বেলা হতে চললো, এখনো মানুষটা পড়ে পড়ে ঘুমাচ্ছে। মিনু, এই মিনু, কোথায় গেলি? একটাবার এদিকে আয় তো দেখি। মিনু ও মালা রতনের ছোট্ট মেয়ে। মিনু ঘর থেকে বেরিয়ে এসে বলল, কি হয়েছে মা, তুমি আমায় ডাকছো? যা তো মা, গিয়ে দেখ তো তোর বাবা ঘুম থেকে উঠলো কিনা। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর মিনু গেল তার বাবার কাছে, গিয়ে দেখলো তার বাবা এখনো ঘুমোচ্ছে। বাবা, ও বাবা, তুমি এখনো ঘুমোচ্ছ? কি করছো? তাড়াতাড়ি ওঠো। রতন উঠে বসে বলল, কি হয়েছে রে মা, এই সকাল সকালে তোর ডাকাডাকি করছিস কেন? তুমি এখনো ঘুমোচ্ছ দেখে মা কিন্তু খুব রেগে আছে। তাই নাকি রে? তাহলে তো আর শুয়ে থাকা যাবে না, চল চল গিয়ে দেখি কি বলে তোর মা। এরপর রতন আর মিনু ঘর থেকে বেরিয়ে এলো। ওদেরকে দেখে মালা বলল, এই যে এতক্ষণে তোমার ওঠার সময় হলো? কত বেলা হয়েছে সেদিকে কোনো খেয়াল আছে? এত বেলায় বের হলে কে তোমাকে কাজে নেবে বলো তো? আহা গিন্নি, রাগ করো না, এখনই কাজে বের হব। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খাবার দিচ্ছি। কিছুক্ষণ পরে, বাবা, আজকে বাজার থেকে আসার সময় বড় একটা মাছ নিয়ে আসবে। অনেক দিন বড় মাছ খাই না। ঠিক আছে মা, আমি নিয়ে আসবো খুনি। এরপর রতন বের হলো কাজে। রতন কাজ করে পাশেই একটা ভাতের হোটেলে। রতন হোটেলে গিয়ে দেখলো হোটেলের মালিক বসে আছে বাইরে। ওকে দেখে বলল, কি ব্যাপার রতন, আজকে তোমার এত দেরি হলো কেন? আসলে মালিক, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই আজকে আসতে দেরি হলো। চিন্তা করবেন নি, এক্ষুনি যে কাজে লেগে পড়ছি আমি। না না, এত ব্যস্ত হতে হবে না, এখানে বসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। এটা শুনে রতন মনে মনে ভাবলো, এই রে, নিশ্চয় দেরি করে আসায় মালিক আজকে খুব রেগে আছে। রতন আর কথা না বাড়িয়ে সামনের চেয়ারটাতে বসলো। মালিক বলল, রতন, তুমি তো অনেক বছর আমার এখানে কাজ করছো, তুমি তো জানো আমার একটা ছেলে শহরে থাকে। এখন সে চাচ্ছে আমিও তার সঙ্গে গিয়ে শহরে থাকি। কিন্তু মালিক, আপনি শহরে চলে গেলে এই হোটেলটা কে চালাবে শুনি? হ্যাঁ, সেজন্যই তো তোমাকে ডেকেছি। তুমি বরং খুব সামান্য কিছু টাকা দিয়ে এই হোটেলটা কিনে ফেলো। এত পুরনো একটা হোটেল, তোমার বেশ ভালোই লাভ হবে। কিন্তু মালিক, এখন হঠাৎ করে এত টাকা পাবো কোথায়? হোটেল থেকে রোজ যে টাকা পারিশ্রমিক পাই, সেটা দিয়ে তো আমার সংসার চালাতে হয়। সেজন্যই তো বলছি, আমি খুব সামান্য টাকাতেই তোমার কাছে এটা বিক্রি করে দিতে চাই। কিন্তু মালিক, আপনি কত টাকায় বিক্রি করবেন এই হোটেলটা? এই ধরো 1000-5 মতো। আচ্ছা আচ্ছা, আমি না হয় বাড়ি যে কথা বলে দেখি। বাড়ি যে কি কথা বলবি? আমি তো তোর ভালোর জন্যই বলছি নাকি? ব্যবসার কথা মেয়ে মানুষে কি বুঝবে বল? কিন্তু মালিক। আবার কিন্তু কিসের? যেটা বলেছি সেটা শোন, এতে তোর ভালোই হবে। বেশ বেশ, তবে আমি এই হোটেলটা কিনবো না হয়। রতনের মুখে কথাটা শুনে হোটেলের মালিক হাঁফ ছেড়ে বাঁচল। বলল, তাহলে তোকে 3 দিন সময় দিচ্ছি, এর মধ্যে তুই টাকাটা জোগাড় করে ফেল দেখি।
আমার তো আবার শহরে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, বুঝতেই তো পারছিস। রাতের বেলা তুমি কাউকে কিছু না শুনে মালিকের কথায় হোটেলটা কিনতে রাজি হয়ে গেলে, আর এতগুলো টাকা তুমি কোথায় পাবে? মিনু পাশ থেকে হাততালি দিয়ে বলে উঠল, কি মজা! তাহলে এবার থেকে ওই হোটেলটা আমাদের। কি গো, কিছু ভাবলে? এতগুলো টাকা কোথায় পাবে? রতন ভেবে বলল, গিন্নি, ভাবছি কাল একবার জমিদার বাবুর সঙ্গে কথা বলে দেখব। যদি কিছু টাকা ধার দেয়, তারপর না হয় আস্তে আস্তে টাকাটা পরিশোধ করে দেব। কিন্তু এতগুলো টাকার বিষয় যদি পরে আমরা শোধ করতে না পারি? গিন্নি, কিন্তু এটা ছাড়া তো কোনো উপায় নেই। আমি কালই যাব জমিদার বাবুর সঙ্গে কথা বলতে। পরের দিন সকালে সবই তো শুনলাম, কিন্তু তুমি কি ঠিক সময় টাকাটা পরিশোধ করতে পারবে? দেখো রতন, তুমি আমার গ্রামের ছেলে, তোমার প্রয়োজনে আমি তোমার পাশে দাঁড়াচ্ছি, তবে তোমাকেও কিন্তু মাথায় রাখতে হবে যেন ঠিক সময় আমি আমার টাকাটা ফেরত পাই। আগে জমিদার বাবু, আমি হোটেল থেকে আস্তে আস্তে আপনার সমস্ত টাকা পরিশোধ করে দেব, আপনি চিন্তা করবেন না। এই নাও 5,000 টাকা, আর হ্যাঁ, সময় মতো ফেরত দিয়ে দিবে কিন্তু। দুই দিন পরে রতন হোটেলের মালিককে টাকাটা দিল। টাকাটা গুনে নিয়ে হোটেলের মালিক বলল, তাহলে রতন, আজ থেকে এই হোটেলটা সম্পূর্ণ তোর। আমি এখন যাই, কাল সকালে আমি শহরে চলে যাব। এদিকে মালিক মনে মনে হাসলো আর ভাবলো, হা 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 হা, রতন বুঝতেও পারলো না কেন আমি হোটেলটা বিক্রি করেছি। এখন আর আগের মতো তেমন হোটেলে লোকজন আসে না। আশেপাশে এত হোটেল হয়ে গিয়েছে যে এই হোটেলে খুব কম লোক আসে। হোটেলের মালিক টাকাটা নিয়ে খুশি মনে চলে গেল। পরের দিন সকাল থেকে রতন আর তার বউ লতা মিলে হোটেলের সমস্ত কাজ করলো। সারা দিন কেটে গেলে দুইজন মাত্র লোক এলো খেতে। তারা খাবার খেয়ে খাবারের বিল মিটিয়ে চলে গেল। মালা বলল, কি গো, সারাদিন পার হয়ে গেল, কোনো লোকই তো তেমন এলো না, আর কি কেউ আসবে না? আমিও তো সেটাই ভাবছি, লোকজন না এলে তো আমি সময় মতো জমিদার বাবুর টাকাটা শোধ করতে পারবো না। কয়েকটা দিন যাক, দেখি লোকজন আসে কিনা। কিন্তু পরে বেশ কয়েকদিন পার হয়ে গেলেও তেমন কোনো লোকজন আসে না হোটেলে। সারাদিন পরে একজন লোক খেতে এলো। খেতে বসে বলল, রতন দা, খবর শুনেছ নাকি? খবর? কিসের খবর? সে কি শোনোনি? বৃষ্টি নামবে, ভারী বৃষ্টি, কবে থামবে তার কোনো ঠিক নেই। আচ্ছা, তোমার বিল কত হলো বলো? লোকটা খাবারের বিল মিটিয়ে দিয়ে চলে গেল। মালা বলল, সবে কয়েকদিন হলো হোটেলটা খুলেছি আমরা, এখনই যদি বৃষ্টি নামে তাহলে তো লোকজন আর আসবে না, কি হবে তাহলে? বিকাল হতে না হতেই চারিদিকে কালো মেঘ ঘনিয়ে আসলো। জোরে জোরে বাতাস শুরু হলো, আর সেই সাথে শুরু হলো বৃষ্টি। একটা ছাতার নিচে দুজনে কোনো মতে বাড়িতে ফিরে এলো। এরপরে 2 দিন পার হয়ে গেল, কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নিল না। একদিন হঠাৎ দরজায় ঠক ঠক করে আওয়াজ হলো। দেখ তো মিনু, কে এলো এই বৃষ্টির মধ্যে? মিনু দরজাটা খুলতেই দেখলো সঞ্জয় দাঁড়িয়ে আছে। সঞ্জয় থাকে শহরে, সে রতনের একমাত্র ছোট ভাই। ওকে দেখেই মিনু বলল, মা মা, দেখো কে এসেছে। কে এসেছে রে মিনু? কাকে দেখে এত খুশি হচ্ছিস? মালা এগিয়ে গিয়ে দেখলো দরজায় দাঁড়িয়ে রয়েছে সঞ্জয়।
তাকে দেখে বলল, এসো এসো, ভেতরে এসো। কতদিন পরে বাড়ির কথা মনে পড়লো তবে? সঞ্জয় ভিতরে এসে বলল, এই বৃষ্টির কারণে তো কলেজ বন্ধ, তাই ভাবলাম কয়েকটা দিন বাড়িতে ঘুরে আসি। তাই এসে তোমাদের সমস্যায় ফেললাম না তো? সমস্যায় কেন ফেলবে? ভালোই তো হয়েছে, বৃষ্টির কারণে তোমার একটু বাড়িতে ঘুরতে যাওয়া হলো। হ্যাঁ, এবার মজা করে তোমার হাতের খিচুড়ি আর মাছ ভাজা খাবো। কিন্তু দাদাকে তো দেখতে পাচ্ছি না, সে কোথায়? শুনলাম দাদা নাকি একটা ভাতের হোটেল কিনেছে। আর বলো না ভাই, হোটেলটা তো কিনেছে, কিন্তু এখন মনে হচ্ছে হোটেলটা না কিনলেই ভালো হতো। কেন, কি হয়েছে? এরপর মালা একে একে সবটা বলল। সবটা শুনে সে বলল, ঠিক কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে, এখন খাবারের ব্যবস্থা করো। বেশ বেশ, আমি খিচুড়িটা গরম করি। আজ হোটেলে খিচুড়ি করেছিলাম, ভাবলাম বৃষ্টির দিনে হয়তো লোকে খিচুড়ি খাবে, কিন্তু আশেপাশে সব হোটেলেই আজ খিচুড়ি রান্না হয়েছে, তাই আমাদের হোটেলে কেউই আসেনি তেমন। রাতের বেলা। বাহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে মাছ ভাজাও আছে সঙ্গে। হ্যাঁ রে ভাই, তোর জন্যই এত বড় মাছ নিয়ে এসেছি। বৃষ্টির কারণে বাজারে বেশ কিছুদিন মাছ একদম সস্তা রে। আর কত রকমের যে মাছ উঠেছে বাজারে। তবে সমস্যা হলো আশেপাশের সব হোটেলই একই খাবার, আর আমার হোটেলটাও একটু দূরে হয়, তেমন কোনো লোকজনও আসছে না। এটা তো ঠিকই, একঘেয়ে খাবার খেতে লোকজন কেন আসবে? তোমাদের এমন একটা কিছু বানাতে হবে যেটা অন্য হোটেলে পাওয়া যায় না। কিন্তু সেরকম কিছু কি বানাবো? সেটাই তো খুঁজে বের করতে হবে। বেশ বেশ, এখন খেয়ে নে আগে খিচুড়ি আর মাছ ভাজা, নয়তো ঠান্ডা হয়ে যাবে। এরপর তারা সবাই মিলে খেতে লাগলো। খাওয়া শেষে সকলে ঘুমিয়ে পড়ল। কেবল সঞ্জয় জেগে থাকলো আর ভাবতে লাগলো, দাদার হোটেলটার জন্য যেভাবে হোক একটা ব্যবস্থা করতেই হবে, কিন্তু কি করা যায়? এসব ভাবতে ভাবতে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসলো। দাদা তখন বলল যে এখানে নাকি মাছ একেবারে সস্তা। বেশ, তবে পেয়েছি বুদ্ধি। পরের দিন সকালে। দাদা, আমার সঙ্গে বাজারে চল তো। আরে ভাই, তুই বাজারে গিয়ে কি করবি? তোর কি খেতে ইচ্ছে করছে বল আমাকে, আমি নিয়ে আসবো গিয়ে। বড় দেখে টাটকা একটা মাছ নিয়ে আসবে, একটু বেশি করেই নিয়ে আসবে। বেশি করে? কিন্তু কেন রে? আমরা তো মাত্র কটা মানুষ, এতগুলো মাছ এনে খাবে কে? আহা দাদা, তুমি আগে নিয়েই আসো না, তারপরে দেখো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তুই বলছিস যখন, তাহলে মাছটা নিয়েই আসি আমি। রতন বাজারে গেল মাছ আনতে। অন্যদিকে সঞ্জয় গেল রান্নাঘরে। ওকে রান্নাঘরে দেখে মালা বলল, তুমি বসো, আমি তোমার খাবার দিচ্ছি। না না, খাবারের জন্য নয়, আমি এসেছি একটা জিনিস বানাতে। কি বানাবে শুনি? আর তোমার দাদাকে হঠাৎ এত বেশি করে মাছ আনতেই বা বললে কেন? দাদা আগে বাজার থেকে ফিরুক, তারপর সবাইকে একসঙ্গে বলবো। কিছুক্ষণ পরে রতন বাজার থেকে টাটকা টাটকা বেশ বড় কয়েকটা মাছ নিয়ে আসলো। তারপর বলল, এই নে ভাই, এইবার বল তো কি করবি তুই? তখন বললে না যে বাজারে এখন মাছ একেবারে সস্তা। এদিকে সব হোটেলে একই রকম খাবার হওয়াতে তোমার হোটেলে এখন আর আগের মতো লোক আসছে না। তাই ভাবলাম যে আমরা নতুন কিছু রাখবো আমাদের হোটেলে। নতুন কিছু? কিন্তু কি সেটা? মাছের কাটলেট। কাটলেট? সেটা আবার কি? এটা বানাতেই বা হয় কি করে? আমি তো জানি না। মালা, তুমি কি জানো কিভাবে বানাতে হয় এটা? আমিও তো জানি না, আমি তো কখনো নামই শুনিনি। সঞ্জয় একটু হেসে বলল, এটা মাছের পুর দিয়ে বানাতে হয়, ওটা একটা চপের মতন আর কি। আমাদের শহরে তো এটার খুব চাহিদা, লোক ভিড় করে হোটেলে এটা খেতে চায়। অন্য হোটেলে যখন সবাই কেবল মাছ ভাত রান্না করবে, তখন আমরা হোটেলে এই মাছের কাটলেট বিক্রি করব। বৃষ্টির দিনে এমন গরম গরম মাছের কাটলেট হলে ভিড় করে খেতে আসবে লোকজন, দেখো তুমি।
মালা ও রতনের বুদ্ধিটা বেশ ভালো লাগলো। রতন বলল, বুদ্ধিটা বেশ ভালোই করছিস, কিন্তু কাটলেট কিভাবে বানাতে হয়? তুমি কিন্তু চিন্তা করো না দাদা, আমি সব ব্যবস্থা করে ফেলবো। এরপর সঞ্জয় বাজার থেকে আনা মাছগুলো দিয়ে এক এক করে কাটলেট বানাতে শুরু করলো। তারপর বলল, চলো দাদা, তাহলে আমরা বেরিয়ে পড়ি হোটেলের দিকে, ওখানেই গিয়ে ভাজবো এই কাটলেটগুলো। বাইরে বৃষ্টি পড়ছে আর হোটেলে সঞ্জয় কাটলেট ভাজছে। কাটলেটের গন্ধে হোটেলের আশপাশ ভরে উঠেছে। কয়েকজন লোক এগিয়ে এসে বলল, কি রতনদা, কিসে যেন গন্ধ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে বেশ হয়েছে খাবারটা, কিন্তু কি বানাচ্ছ বলো দেখি। আরে দাদা, এসো এসো, আমাদের হোটেলে আজ মাছের কাটলেট হয়েছে। লোকগুলো কিছু বুঝতে না পেরে বলল, কাটলেট? হ্যাঁ, এটা তো কখনো শুনিনি বাবু। দেখি দেখি, দেও তো দেখিনি, খেয়ে দেখি কেমন খেতে এগুলো। এই নাও নাও, তোমরা খেয়ে দেখো আর বলো তো কেমন খেতে হয়েছে। দাও দাও, দেখি দিনি, খেয়ে দেখি কেমন। সবাই কাটলেট খেয়ে বলল, বাহ, এটা তো বেশ নতুন খাবার দেখছি। হ্যাঁ, আর খেতেও বেশ সুস্বাদু। আমাকে আরো দুটো দাও তো। রতন তাকে আরো দুটো কাটলেট দিয়ে বলল, এটা শহরে নাকি নামি দামি খাবার, আমার ছোট ভাই ওখান থেকে শিখে এসেছে। আমাকে আরো কিছু কাটলেট দিয়ে দাও তো, বাড়ির জন্য নিয়ে যাব। এত সুস্বাদু খাবার আমরা তো গ্রামে কখনোই কেউ খাইনি। দাও দাও, কটা বেশি করে দিও দেখিনি। তা কত করে কাটলেট? 10 টাকা দাদা। কাটলেট খেতে আসা প্রত্যেকেই বেশ কিছু করে কাটলেট নিয়ে গেল তাদের বাড়ির জন্য। প্রথম দিনেই বেশ ভালো রোজগার হলো রতনের। রাতের বেলা দেখলি তো মিনু, প্রথম দিনে তোর বাবার ক্যাশ বক্স ভরিয়ে ফেলেছে। সঞ্জয়ের কথা শুনে সবাই হেসে উঠল। রতন বলল, সবই তোর জন্য হয়েছে রে ভাই, ভাগ্যিস তুই বুদ্ধিটা দিয়েছিলি। সঞ্জয়, তোকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই রে ভাই। এখন আস্তে আস্তে জমিদার বাবু টাকাটা শোধ করে দিতে পারলে আমি এবার নিশ্চিত। এরপর থেকে কাটলেটের দোকান হিসেবে বেশ নামডাক হয়ে গেল রতনের ভাতের হোটেলটার। দূর দূর থেকেও মানুষ আসে রতনের দোকানের কাটলেট খেতে। বেশ কিছুদিন পরে রতন, রতন আসো নাকি? রতন দোকান থেকে বের হয়ে এসে বলল, জমিদার বাবু, আপনি এখানে? আসুন আসুন। শুনলাম দূর দূর থেকে মানুষ আসছে তোমার দোকানের কাটলেট খেতে, তা ভাবলাম আমিও যাই, গিয়ে খেয়েই দেখি কেমন হয় এই কাটলেট। এটা আপনি কি বলছেন জমিদার বাবু? আপনি কাটলেট খাবেন? আমাকে জানালে আমি নিজে গিয়ে আপনার কাছে পৌঁছে দিয়ে আসতাম। আপনি কেন খামাখা এই বৃষ্টি বাদলের মধ্যে দোকানে আসতে গেলেন বলুন তো? বৃষ্টির দিনে দোকানে বসে কাটলেট খাবো, এতে কষ্ট কিসের? বরং আমার তো বেশ ভালোই লাগছে, বৃষ্টির মধ্যে কাটলেট খাবো। রতন বেশ কটা কাটলেট গরম গরম ভেজে এনে জমিদার বাবুকে এগিয়ে দিল। সেগুলো খেয়ে জমিদার বাবু খুব খুশি, বলল, বাহ, এটা তো বেশ ভারী মজার খাবার, তোমার দোকান আরো বড় হোক। আচ্ছা তাহলে যাই, বেরিয়ে পড়ি। আজ আকাশের যা অবস্থা, আবার বৃষ্টি শুরু হলে ফিরতে পারবো না। এরপর জমিদার বাবু রতনের বিল মিটিয়ে দিয়ে বেরিয়ে পড়ল সেখান থেকে। রতনের কাটলেটের দোকান এখন বেশ বড় করেছে। জমিদারের থেকে নেওয়া টাকাও ফেরত দিয়েছে। এখন বাজারের সবথেকে বড় দোকানটাই রতনের কাটলেটের দোকান।
সেই কখন থেকে এভাবে বারান্দায় বসে কি ভাবছো বলো তো? গিন্নি, আকাশে যা অবস্থা দেখছি, মনে হচ্ছে 2-1 দিনের মধ্যে বৃষ্টি নামবে বুঝি। তাই তো মনে হচ্ছে, কিন্তু এটা নিয়ে এত চিন্তার কি আছে? বৃষ্টি আসলে তো ভালোই হবে। সেই যে গরমের শেষে বৃষ্টি হয়েছে, তারপর কত দিন হয়ে গেল বৃষ্টি আসার কোনো নামই নেই। আমার তো বৃষ্টি খুব ভালো লাগে। গিন্নি, তুমি বৃষ্টির নাম শুনে এমন খুশি হচ্ছ যেন মনে হচ্ছে তোমার কোনো বান্ধবী আসছে। বলি, এই সময় যদি বৃষ্টি শুরু হয় তাহলে আমার সারা বছরের কষ্ট করে ফলানো সব ফসল সব ভেসে যাবে। তা কি ভেবে দেখেছো একটা বড়? অত শত আমি বুঝি না বাপু। তোমার ফসল তুমি কবে তুলবে তা তুমিই জানো। আমি তো আমার কথা বললাম কেবল। তোমার যে কবে একটু বুদ্ধি হবে কে জানে। বৃষ্টি না এসে তোমার মাথায় একটু বুদ্ধি এলেও তো পারতো। ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন এই অসময়ে আর বৃষ্টি না আসে, নাইলে তোমাকে আর তোমার মেয়েকে নিয়ে আমার না খেয়ে মরতে হবে। তুমি যে একটু কবে বুঝবে গিন্নি। হে ঈশ্বর, আমার গিন্নিটাকে একটু বুদ্ধি দিও যেন সে আমাকে একটু বোঝে। হয়েছে হয়েছে, আর আমায় খোঁচা মারতে হবে না। এখানে আকাশের দিকে না তাকিয়ে থেকে জমিতে যাও, গিয়ে ফসল তোলার কাজ শেষ করো। হ্যাঁ হ্যাঁ, এটা মন্দ বলনি। যাই, জমিতে গিয়ে কাজে লেগে পড়ি তাহলে। এই নাও, ছাতাটা সঙ্গে করে নিয়ে যাও। যতীন ছাতাটা সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়ল। কিছু দূর যেতেই কে যেন আসছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এইদিকেই তো আসছে। আরে নরেশ দা যে, তা কোথায় যাচ্ছ এই অসময়ে? আর বলিস না যতীন, এই তো কিছুক্ষণ আগে গরিবের চায়ের দোকানে বসেছিলাম, তখন রেডিওতে খবর বলছিল 2-1 দিনের মধ্যেই নাকি ভারী বৃষ্টি নামবে। তাই ভাবলাম মোড়ল মশাইয়ের সাথে একটু দেখা করে আসি। আমিও তো সেখানেই যাচ্ছি, তাইলে চলো একসাথেই যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চল চল, তাই করি তাহলে। এরপর নরেশ আর যতীন দুজনে মিলে চলল গ্রামের মোড়ল মশাইয়ের কাছে। আজ্ঞে মোড়ল মশাই, নমস্কার। ও নরেশ, যতীন, তোমরা এসেছো। শুনলাম খুব তাড়াতাড়ি নাকি বৃষ্টি নামবে। তা বলছি কি যতীন, তুমি উত্তরের মাঠে সব ফসল কেটে গোলায় তুলেছো তো? আগে মোড়ল মশাই, এখনো বাকি আছে বেশ কিছুটা। সে কি যতীন, তা বললে কি করে হবে বলো? এরপরে তো আমার সব ফসল জলে ভেসে যাবে। বসে বসে দেখা ছাড়া আর কিচ্ছু করার থাকবে না। আর দেরি করো না, যাও যাও, এখনই জমির ফসলগুলো কেটে আনো তাহলে। আমি এখনই যাচ্ছি মোড়ল মশাই, আপনি চিন্তা করবেন না। আমি থাকতে আপনার কোনো অসুবিধা হতে দিব না। এরপর যতীন চলে গেল তার কাজে। আর মোড়ল মশাই বলল, তা নরেশ, তোমার কি খবর? মোড়ল মশাই, ভাবছি পুকুরে জাল ফেলবো আজই। মাছ তুলে না ফেললে সব মাছ ভেসে যাবে তো। আপনি চিন্তা করবেননি। ঠিক আছে ঠিক আছে, তবে তাই করো। কিন্তু নরেশ, যেটা করবে তাড়াতাড়ি করবে, হাতে কিন্তু আর সময় নেই। ওই দেখো দেখো, ওইদিকে আকাশ কালো মেঘ জমতে শুরু করেছে। আর দেরি করো না তোমরা। একদিকে যতীন মাঠে ফসল কাটতে ব্যস্ত, অন্যদিকে নরেশ মাছের পুকুরে জাল ফেলল। এত বড় বড় মাছ উঠলো তার জালে। এরপর যতীন তার সংগ্রহ করা ফসল মোড়ল মশাইয়ের গোলায় সাজিয়ে রাখল। তবে বেশ কিছু ফসল মাঠেই পড়ে রইল। এদিকে বৃষ্টি নামতে শুরু করলো। এরপর যতীন বৃষ্টিতে ভিজে ভিজে ফসল কাটতে লাগলো। না, এভাবে তো আর কাজ করা সম্ভব হচ্ছে না। যাই, এবার বাড়িতে ফিরে যাই তাহলে। যতীন চলল বাড়ির পথে।
যেতে যেতে তার দেখা হলো নরেশের সঙ্গে। নরেশ তাকে দেখে বলল, এ কি ভাই যতীন, তুই তো একেবারে ভিজে গিয়েছিস, এরপর তো তোর শরীর খারাপ হবে। কি আর করবো বলো, মোড়ল মশাইয়ের কাজ করি, তার ক্ষতি করি কিভাবে? বুঝেছি নরেশ, তবুও কিছু করার নেই, এইভাবেই জীবন কাটাতে হবে। চল চল, এখন আর দেরি করাটা ঠিক হবে না, এরপর আরো জোরে বৃষ্টি নামবে। যতীন আর নরেশ দুজনে পা চালাতে লাগলো। বেশ কিছু দূর যাওয়ার পরে হঠাৎ যতীন দেখলো ভজর দোকানে গরম গরম সিঙ্গারা ভাজছে। সেটা দেখে দাঁড়িয়ে পড়লো যতীন। কি হলো, তুই হঠাৎ দাঁড়িয়ে পড়লি কেন? চল চল, দেখছিস আকাশের কি অবস্থা। নরেশ দা, তুমি বরং এগোও, আমি আমার গিন্নির জন্য কয়টা সিঙ্গারা কিনে নিয়ে যাই। গিন্নিটা বড্ড ভালোবাসে এই সিঙ্গারা খেতে, আর বৃষ্টির দিনে চা মুড়ি আর গরম গরম তেলে ভাজা সিঙ্গারা খেতে খুব ভালো লাগবে। তাহলে বরং আমিও কিছু নিয়ে যাই বাড়িতে, ওদিকে মাটা একা একা রয়েছে, সিঙ্গারা খেতে পেরে খুব খুশি হবে। নে নে, আমার জন্য কয়টা নিয়ে আই তো। বেশ বেশ, তাই করি চলো। ভজ, আমাদের দুজনের জন্য কিছু গরম গরম সিঙ্গারা দে তো দেখি, বাড়িতে নিয়ে যাব, কিন্তু গরম গরম দিবি, নয়তো গিন্নিটা। ভজ কড়াই থেকে গরম সিঙ্গারা তুলে দিল ওদের দুজনকে। এরপর যে যার টাকা মিটিয়ে দিয়ে আবার বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে ফিরেই গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো তুমি? কি হলো কি, এত হাঁক ডাক কিসের? আর তুমি এভাবে ভিজলে কেন? তোমাকে তো যাওয়ার সময় সঙ্গে করে ছাতা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, সেসব পরে হবে, এখন তাড়াতাড়ি চা বানাও। আর এই নাও, তোমার জন্য গরম গরম সিঙ্গারা এনেছি, এখনই খেয়ে নাও, নয়তো ঠান্ডা হয়ে যাবে। তুমি হাত মুখ ধুয়ে এসে বসো, আমি চা করে আনছি। কিছু সময় পর চা নিয়ে এলো, আর সেই সাথে যতীনের আনা গরম সিঙ্গারা। যতীন, ওর বউ আর ওদের ছোট্ট মেয়েটা মিলে সেগুলো খাচ্ছিল। ওদিকে বাইরে জোরে জোরে বৃষ্টি পড়তে শুরু করলো। বৃষ্টি দেখে মেয়েটা দৌড়ে বাইরে বেরিয়ে গেল। বাবা দেখো বৃষ্টি পড়ছে, আমি একটু ভিজি গিয়ে। না মা, এই এখন আর বৃষ্টিতে ভিজিস না, এখন বৃষ্টিতে ভিজলে তোমার শরীর খারাপ হবে। কত দিন পরে বৃষ্টি হচ্ছে বাবা। ও বাবা, কাল আমরা খিচুড়ি আর মাছ ভাজা খাবো সবাই মিলে, খুব মজা হবে। ঠিক আছে, তাহলে কাল সকালে গিয়ে আমি বাজার থেকে মাছ কিনে আনবো তোমার জন্য। কি মজা কি মজা, কাল আমরা খিচুড়ি আর মাছ ভাজা খাবো। ছোট্ট মেয়েটা তো ভীষণ খুশি। সকাল হলেই খিচুড়ি আর মাছ ভাজা খাবে। খুশি মনে সে ঘুমিয়ে পড়লো সেই রাতে। ওদিকে নরেশের বাড়িতে নরেশ আর ওর বুড়ো মা থাকে। সেদিন রাত্রে, হ্যাঁ মা, কি হয়েছে, ডাকছো বুঝি? তোকে কত করে বলেছিলাম ঘরের চালটা ঠিক করতে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। এখন দেখ কিভাবে চাল থেকে জল পড়ছে। এই বৃষ্টির রাতে কোথায় যাব বল দেখি? কি করবো মা বলো, আমি তো ভেবেছিলাম মোড়ল মশাইয়ের থেকে কিছু টাকা ধার নিয়ে চালটা ঠিক করে ফেলবো, কিন্তু এই অসময় বৃষ্টি আসায় মোড়ল মশাই পুকুরে সব মাছ তুলে ফেলতে হয়েছে। এখন এই অসময়ে কিভাবে যে তার কাছ থেকে টাকা ধার নেই। কিন্তু এভাবে তো ঘরে থাকা যাবে না, কি করা যায় বল তবে? আমাদের বারান্দার চালটা ঠিক আছে না? তাহলে চলো চলো, আমরা বরং আজকের রাতটা ওখানেই গিয়ে কাটাই। কি আর করবো বলো মা, অভাবের সংসার। এরপর নরেশ আর ওর মা কোনো রকমে সেদিনের রাতটা বারান্দায় কাটিয়ে দিল। ওদিকে রাত পোহাতে না পোহাতেই যতীনের গায়ে ধুম জ্বর। দেখলে তো, মোড়ল মশাইয়ের জন্য তুমি বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করে নিজের শরীরে জ্বর বাঁধিয়ে নিয়েছো, কিন্তু মোড়ল মশাই একটা বারের জন্য খোঁজও নিতে এলেন না।
মা, ও মা, তাহলে কি আমাদের খিচুড়ি আর মাছ ভাজা খাওয়া হবে না? বৃষ্টি তো থেমেই গেল। চুপ করে বস না মা, দেখছিস তো তোর বাবার শরীর খারাপ। এখন এই অসুস্থ শরীর নিয়ে কিভাবে বাজারে যাবে মানুষটা? যতীন মনে মনে ভাবলো, হে ঈশ্বর, জোরেতে কাটা চিকে বসেছে, আর ওদিকে মেয়েটা মাছ ভাজা খেতে চাইলো, আর আমি সেটুকু এনে দিতে পারলাম না। ইস, এটা বড্ড কষ্ট পেয়েছে। তখন হঠাৎ দরজায় ঠক ঠক করে আওয়াজ হলো। এখন আবার কি এলো? যাই গিয়ে দেখি তো। যতীনের বউ গিয়ে দরজাটা খুলে দিল। দেখলো মোড়ল মশাইয়ের লোক। বলল, আগে গিয়েননি মা, যতীন দাদা বাড়িতে আছে? এত বেলা হয়ে গিয়েছে, তবুও মোড়ল মশাইয়ের বাড়িতে যায়নি, তাই তিনি আমাকে পাঠালেন। হ্যাঁ, উনি বাড়িতেই আছেন, আসুন ভেতরে আসুন। এ কি যতীন দাদা, তোমার কি হয়েছে? আর বলো না গো দাদা, কাল বৃষ্টিতে ভিজে মাঠে কাজ করে আর জ্বর এসে গিয়েছে। তা তুমি হঠাৎ করে, কোনো দরকার আছে বুঝি? আগে যতীন দাদা, মোড়ল মশাইয়ের পক্ষ থেকে আজ রাত্রে গ্রামের সবার জন্য এক ভুরিভোজের আয়োজন করা হয়েছে। তাই নাকি? সে তো খুব ভালো খবর, কিন্তু হঠাৎ এই আয়োজন? মোড়ল মশাইয়ের এবারের ফসল বিক্রি করে বেশ ভালো টাকা লাভ হয়েছে, সেই উপলক্ষে তো বটে। আর সেই সাথে বছরের প্রথম বৃষ্টিতে মোড়ল মশাই গ্রামের সকলের জন্য খিচুড়ি, মাছ, মাংস ভাজা, নানান রকম পিঠা ও মিষ্টির ব্যবস্থা করেছে। আজ দুপুরে বাড়ির সবাইকে নিয়ে মোড়ল মশাইয়ের বাড়িতে হাজির হয়ে যাবে। এখন আমি গেলাম গো যতীনদা, তুমি বরং কাল চলে এসো। এই খবর শুনে যতীনের মেয়ে আর বউ তো খুব খুশি হয়ে গেল। কি মজা, আজ কত রকমের মজার খাবার খেতে পারবো। মা, মা, আমরা কিন্তু তাড়াতাড়ি যাব মোড়ল মশাইয়ের বাড়িতে। বেশ বেশ, তাই যাস। দুপুরবেলা তিনজনে মিলে চললো মোড়ল মশাইয়ের বাড়িতে। পথে দেখা হলো নরেশ আর ওর মায়ের সাথে। ও নরেশ দা, মোড়ল মশাইয়ের বাড়িতে চললে নাকি? হ্যাঁ রে যতীন, মোড়ল মশাইয়ের লোক এসে বলে গেল আজ নাকি বড় সড়ো আয়োজন করেছে খাওয়ার। হ্যাঁ, আমিও তো সেটাই শুনলাম। চলো গিয়ে দেখি তাহলে। এরপর সবাই মিলে গেল মোড়ল মশাইয়ের বাড়িতে। গিয়ে দেখলো সেখানে গ্রামের সবাই আছে। কেউ কেউ খেতে বসেছে, কেউ আবার মোড়ল মশাইয়ের সঙ্গে গল্প করছে। যতীন আর নরেশকে দেখে মোড়ল মশাই এগিয়ে এলো। বলল, তোমরা বাবু এত দেরি করলে কেন বলো তো? তোমরা হচ্ছে আমার আপনজন, তোমাদের সারা বছরের কষ্টের ফসল থেকেই তো এত সব আয়োজন। এসো এসো, আজ আমরা সবাই একসাথে খেতে বসবো। আগে মোড়ল মশাই, ক্ষমা করবেন, আপনি আমাদের সাথে বসে খাবেন? তা কি করে হয় বলুন? কেন হবে না, তোমাদের জন্যই তো সব। আর দেরি করো না তো, এসো এসো, খেতে বসে পড়ি সবাই। যতীন মনে মনে ভাবলো, অবশেষে মেয়েটার মুখে দুটো ভালো খাবার তুলে দিতে পারছি, সবই মোড়ল মশাইয়ের দয়া। এরপরে সবাই মিলে খেতে বসলো। যতীনের মেয়েটাও বড্ড খুশি এত সব খাবার দেখে। সেই সাথে বাইরে আবারও বৃষ্টি শুরু হলো। মনে হয় ঝড় উঠবে আজ। ঝড় উঠলে পরিমাণ বাগান থেকে অনেক আম পাওয়া যাবে। এই দাদা, দেখ দেখ কত আম। দেখবি কি করে তোরা? শহরে কি আর এটা পাওয়া যায় বল? এই কে রে? আবার কোন হতচ্ছাড়া এসেছিস আমার গাছ তলায় আম কুড়াতে? এই, তোরা কোথায় গিয়েছিলি রে? তোদের হাতে ওটা কি লুকাচ্ছিস? ওরে বাবা রে, পাটা মনে হয় ভেঙেই গেল।
বাচ্চাদের স্কুল ছুটি, এদিকে কত দিন হয়ে গেল কোথাও ঘুরতেই যাওয়া হয় না। বেশ তো, বাচ্চাদের নিয়ে তুমি তাহলে গ্রামের বাড়ি থেকে ঘুরে আসো, আমি গিয়ে তোমাদের গাড়িতে তুলে দিয়ে আসবো। হ্যাঁ, সেটাই বরং ভালো, অনেক দিন হয়ে গেল দেখা হয় না সবার সাথে। কি মজা কি মজা, আমরা ঘুরতে যাব। চল দাদা, আমরা আমাদের ব্যাগটা গুছিয়ে ফেলি। হ্যাঁ তাহলে চলো। এরপর বাবান ও বাবলি চলে গেল তাদের ঘরের দিকে। তুমিও তৈরি হয়ে নাও, কাল সকাল সকাল আমরা বেরিয়ে পড়বো বলো। গাড়ি এসে থামলো গ্রামের বাড়িতে। গাড়ি থেকে নামতেই মা, ও মা, এই দেখো জেঠিমা, বাবান, বাবলি সবাই চলে এসেছে। রাজুর মা এগিয়ে এসে বলল, এতদিন পরে মনে পড়লো আমাদের কথা, এবার কিন্তু অনেক দিন থাকতে হবে। বেশ, তাই থাকবো দিদি, কিন্তু এখন তো ভেতরে যেতে দেবে নাকি এখানে দাঁড় করিয়ে রাখবে? এ মা, না না, এসো এসো, ভেতরে এসো সবাই। এরপর সবাই মিলে বাড়ির ভেতরে গেল। বিকাল বেলা। মনে হয় ঝড় উঠবে আজ। ঝড় উঠলে বুড়িমার বাগান থেকে অনেক আম পাওয়া যাবে। বুড়িমা? কে বুড়িমা? বুড়িমা এই গ্রামেই থাকে, তার মস্ত একটা আম বাগান আছে। ঝড় হলে সেই বাগান থেকে অনেক আম পড়ে, সেই আমগুলো যে কি ভালো লাগে খেতে। কেন রাজুদা, তোমাদের এখানে বাজারে আম কিনতে পাওয়া যায় না বুঝি? রাজু একটু হেসে বলল, ধুর বোকা, পাওয়া যাবে না কেন? কিন্তু ঝড় উঠলে গাছতলা থেকে আম কুড়ানোর মজাই আলাদা। তাই নাকি দাদা? তাহলে আমাদেরকেও নিয়ে চলো না, আম কুড়াতে চাই। হ্যাঁ হ্যাঁ রাজুদা, আমরাও যাবো আম কুড়াতে, আমাদের নিয়ে চলো না। কিন্তু আমাদেরকে খুব সাবধানে যেতে হবে, কারণ ওই বুড়িমা তার গাছতলা থেকে কাউকে আম কুড়াতে দেয় না। আম কুড়াতে দেয় না? কিন্তু কেন? এই জন্যই তো গ্রামের কেউ তাকে পছন্দ করে না। তবে তোরা কিন্তু আজ রাতে জেগে থাকবি, সবাই যখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে আমরা 3 জনে যাব আম কুড়াতে, কেমন? এরপর রাতের দিকে ঝড়টা বেশ বেড়ে গেল। বাবলি আর বাবান চুপি চুপি এসে রাজুকে বলল, রাজু দাদা, ও রাজু দাদা, তুমি কি ঘুমিয়ে পড়লে? আজকে না আমাদের আম কুড়াতে যাওয়ার কথা? রাজু উঠে বসে বলল, এই তো আমি জেগে আছি, তোদের জন্য অপেক্ষা করছিলাম। তাহলে চলো আমরা এখন বেরিয়ে পড়ি। হ্যাঁ তাই চল, তবে খুব সাবধানে, কিন্তু বাড়ির কেউ যেন টের না পায়, কেমন? এরপর তারা 3 জনে মিলে চুপি চুপি বেরিয়ে পড়লো বাড়ি থেকে। তখনও চারিদিকে বেশ ঝড় হচ্ছে। আর কত দূরে সেই বুড়ির বাড়িটা? আমরা কখন আম কুড়াবো? রাজু সামনের দিকে দেখিয়ে বলল, ওই তো সেই বুড়ির বাড়িটা, ওই বাড়ির পেছন দিকেই সেই বড় আম গাছটা রয়েছে, চল চল। ওরা গাছতলায় যেতেই দেখলো সারা উঠোন জুড়ে আম পড়ে রয়েছে। এটা দেখেই বাবলি আর বাবান তো ভীষণ খুশি। এই দাদা, দেখ দেখ কত আম! এত আম এক জায়গায় পড়ে থাকতে আমরা কখনোই দেখিনি রাজুদা। দেখবি কি করে তোরা? শহরে কি আর এটা পাওয়া যায় বল? তোরা হলি শহরের মানুষ, বড় বড় দোকান থেকে গিয়ে আম কিনে আনিস, তোরা এগুলো বুঝবি কি? কিন্তু গ্রামের এই ঝড় উঠলে গাছতলা থেকে আম কুড়ানোর যে কি মজা, তোরা শহরে কোথায় পাবি বল? এবার থেকে ঝড়ের সময় আমরা তোমাদের এখানে চলে আসব, তারপর এইভাবে আম কুড়াতে বের হব। ঠিক বলেছিস বোন। এরপর ওরা 3 জনে মিলে মজা করে আম কুড়াতে লাগলো। হঠাৎ তারা শুনতে পেল কে যেন এদিকেই আসছে। এই কে রে?
আবার কোন হতচ্ছাড়া এসেছিস আমার গাছ তলায় আম কুড়াতে? এই রে, ওই ওই তো বুড়িমা হয়তো টের পেয়ে গেছে যে আমরা এখানে আম কুড়াতে এসেছি। বাবান, বাবলি, পালা পালা, তাড়াতাড়ি এখান থেকে পালা। কিন্তু আমাদের তো এখনো আম কুড়ানোই হলো না। আরে বোকা, দেখতে পাচ্ছিস না বুড়িমা চলে এসেছে, এক্ষুনি পালা এখান থেকে, জলদি জলদি পালা পালা। আর আম কুড়িয়ে কাজ নেই, আমরা আবার অন্যদিন আসবো এখানে। এখন চল চল এখান থেকে চল। এরপর তারা তিনজনে মিলে ওখান থেকে দৌড়ে পালালো। ওদিকে বুড়িমা, এই দাঁড়া বলছি, দাঁড়া, পালাচ্ছিস কেন? আমার গাছের আমগুলো রেখে দিয়ে যা বলছি। এই হতচ্ছাড়ার দল আমার গাছের সব আম নিয়ে চলে গেল, গেল গেল, আমার সব আমগুলো নিয়ে চলে গেল রে। এই বলতে বলতে বুড়িমা একটা লাঠি নিয়ে ওদের পেছনে দৌড়াতে লাগলো, কিন্তু ওদের সঙ্গে আর পেরে উঠলো না। অন্ধকারে ওদের মুখটাও দেখতে পারলাম না, নইলে ওদের ব্যবস্থা আজই করতাম। সবার চোখ আমার আম গাছের আমগুলোর দিকে। এই দাদা, দেখ তো বুড়িমা এখন আমাদের পিছু নিয়েছে কিনা। তোকে আর বুড়িমাকে দেখে কাজ নেই, তুই পালা এখন, বাড়িতে সবাই আমাদের খুঁজবে। ওরা বাড়িতে ঢুকতেই যাবে তখন দেখলো যে রাজুর মা বারান্দায় দাঁড়িয়ে আছে ওদেরই জন্য। ওদেরকে এভাবে দেখে এগিয়ে এসে বলল, এই তোরা কোথায় গিয়েছিলি রে? তোদের হাতে ওটা কি লুকাচ্ছিস? নিশ্চয়ই ওই বুড়ির বাগানে গিয়েছিলি আম কুড়াতে। ঠিক ধরেছি। কাকিমা, তুমি রাজুদাকে প্লিজ কিছু বলো না। আম কুড়াতে যে আজকে অনেক মজা হয়েছে। আমরা তো এর আগে কখনো আম কুড়াইনি গাছতলা থেকে। বেশ বেশ, এখন আর কথা না বাড়িয়ে তোরা ঘরে আয়। বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিস, এরপর তো জ্বর বাড়িয়ে বসবি। ওরা ঘরে ঢুকতেই, বাইরে এত ঝড় হচ্ছে, এই ঝড়ের মধ্যে তোরা কোথায় গিয়েছিলি? মা মা, জানো তো রাজু দাদা আজকে আমাদের আম কুড়াতে নিয়ে গিয়েছিল। আম কুড়াতে খুব মজা লাগছিল, কিন্তু হঠাৎ একটা বুড়ি এসে আমাদের সব মজাটাই মাটি করে দিল। বুড়িটা আবার কে? সে আর বলো না, এক বুড়ি আছে, কাউকে কেচ্ছুটি দিতে চায় না। কত রকমের গাছ তার বাগানে, কিন্তু কাউকে তা ফল অবধি দেয় না। এই তো সেদিনের কথা। বুড়িমা, ও বুড়িমা, বাড়িতে আছো নাকি? কে কে ডাকছিস এই অসময়ে? এই যে আমি গো, একবারটি বাইরে এসো না গো বুড়িমা। ও তুই, তা তুই এই অসময়ে আমার বাড়িতে কেন এসেছিস বউ? বলছি কি বুড়িমা, তোমার বাগানের লেবু গাছে তো কত লেবু হয়েছে। তা আমার বাগানের লেবুর দিকে তোর লোভ গেল কেন রে বউ? কি বলবি খোলসা করে বল তো একটু। রাজুর বাবার 2 দিন ধরে ধুম জ্বর, কিছুই মুখে তুলতে পারছে না। তাই ভাবছি লেবু দিয়ে 2টো ভাত দিলে হয়তো। ও বুঝেছি, তার মানে তোর এখন আমার বাগানের লেবু চাই, তাই তো? না না, ওসব হবে না বউ। লেবু খাওয়াতে ইচ্ছে হলে বাজার থেকে কিনে এনে খাওয়া গিয়ে। জানো তো কাকিমা, আজ ওই বুড়িমা একটুর জন্য আমাদের দেখতে পায়নি। উনি আসতে আমরা দৌড়ে পালিয়েছি। এই বাবলি, এই চুপ চুপ, মাকে বলিস না, তাহলে আর আমাদের যাওয়া হবে না। হয়েছে, আর কথা না বাড়িয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো সবাই। কয়েকদিন পরে সারা আকাশে কালো মেঘ, জোরে বাতাস বইছে। রাজুদা, দেখছো আজ আবারও ঝড় উঠবে। 2 দিন পরেই তো আমরা চলে যাব। চলো আজ আমরা আবার আম কুড়াতে যাই, সেই দিন তো মজা করাই হলো না। হ্যাঁ রাজুদা, চলো না প্লিজ।
আচ্ছা আচ্ছা, চল তবে। সেদিন মা টের পেয়ে গিয়েছিল, কিন্তু আজ তা হতে দেওয়া যাবে না কিন্তু। এরপর তারা তিনজনে মিলে ছুটল আম কুড়াতে। আগের দিনের মতোই তারা গিয়ে দেখলো গাছতলায় আম পড়ে রয়েছে। বাবলি যখনই একটা আম তুলতে যাবে আর তখনই বুড়ি মায়ের গলা, এই তো ধরেছি হাতত ছাড়া গুলোকে, তোরাই তো আগের দিন এসেছিলি তাই না? হ্যাঁ, আমি ঠিক ধরেছি। রাতের বেলা আমি চোখে না দেখলেও গায়ের গন্ধ শুকে ঠিক বুঝতে পেরে যাই। আজকে যদি তোদেরকে এই লাঠি পেটা না করেছি। এই রে, আমরা আজও ধরা পড়ে গেলাম রাজু দাদা। হ্যাঁ বাবান, পালা পালা, এখান থেকে বাবলিকে নিয়ে পালা। আজ বুড়িমা দেখে নিয়েছে আমাদের, পালাতে হবে এক্ষুনি, এক্ষুনি পালা তোরা। এই বলে তিনজনে দৌড়াতে লাগলো, আর বুড়িমা দৌড়ালো ওদের পিছনে লাঠি নিয়ে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ পা পিছলে বুড়িমা পড়ে গেল মাটিতে। ওরে বাবা রে, পাটা মনে হয় ভেঙেই গেল। ওরে বাবা রে, বুড়ো বয়সে হতচ্ছাড়া গুলোর জন্য আমার পাটা বোধহয় ভেঙে গেল। এখন আমার কি হবে রে? এই দাদা দেখ, বুড়ি মায়ের যেন কি হয়েছে। বাবলির এই কথা শুনে বাবান ও রাজু পিছনে ফিরে তাকালো। তাই তো, বুড়িমা